প্রিয় দর্শক, দীর্ঘ 2 বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার। এর ফলে বিদেশে কাজের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশি কর্মী ও তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে নতুন করে আশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়েই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে। তবে প্রশ্ন উঠছে, শ্রমবাজার খুললেও তা কি সিন্ডিকেট নির্ভর হবে, নাকি স্বচ্ছ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে? বিদেশগামী কর্মীদের অতিরিক্ত খরচ, ভিসা জটিলতা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান কি আসবে, সেই উত্তরই খুঁজবো আজকে আলোচনায়। প্রিয় দর্শক, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্লেষণধর্মী আয়োজন বিজনেস টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তনিমা রহমান। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, আরও আছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। আজ আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার। আমি প্রথমেই আলী হায়দার চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। প্রথম প্রশ্ন থাকবে যে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় সফর মালয়েশিয়ায় হলো। মালয়েশিয়ায় হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি এখানে একটা সিগনিফিক্যান্স, একটা ইয়ে আছে। বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে উনি একটা নতুন স্বপ্ন নিয়ে, নতুন ভিশন নিয়ে এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং উনি নিজেই বলেছেন, আই হ্যাভ প্ল্যান। এই প্ল্যানের আওতায় দেশের সার্বিক উন্নতি উনি দেখছেন এবং সেটাকে কেন্দ্র করে উনি আমাদের এই খাতটাকে, আমি মনে করি এবং বিশ্বাস করি, এই খাতটাকে উনি অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন। এবং উনি দায়িত্ব নেওয়ার পরে এই আমাদের অভিবাসন খাতটাকে, যেহেতু আমাদের অর্থনীতির একটা চালিকা শক্তি, এবং উনি দায়িত্ব নেওয়ার পরে আমাদের আজকের যে রিজার্ভ 32 কিংবা 33 বিলিয়ন, এটাই আমাদের এই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং এটার উপরে গুরুত্ব দিয়ে উনি এবারে বাজেট নির্ণয় করেছেন, এটার উপরে গুরুত্ব দিয়ে উনি আমাদের ফরেন পলিসিগুলো নির্ধারণ করেছেন, এটার উপরে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশে ওনার বিভিন্ন প্রতিনিধি পাঠাচ্ছেন নতুন বাজার খোলার ব্যাপারে। এবং সেই দিক থেকে আমাদের যে বিশাল শ্রমবাজার, আমাদের একমাত্র বাজার খোলা হচ্ছে সৌদি আরব, এবং এইটার এই জাতীয় বিকল্প বাজার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া শ্রমিক যাওয়ার জন্য, আমাদের কর্মীরা যাওয়ার জন্য এগারলি ওয়েট করছে। কারণ আমাদের দুইটা ডেস্টিনেশন অত্যন্ত প্রিয় আমাদের দেশের কর্মীদের জন্য, একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে মালয়েশিয়া। কারণ হচ্ছে কালচারালি এবং ফুড হ্যাবিট সব কিছু মিলিয়ে এই সৌদি এবং মালয়েশিয়াটা অত্যন্ত কর্মী বান্ধব। সুতরাং দীর্ঘদিন ধরে এটা যেহেতু বন্ধ বিভিন্ন কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মালয়েশিয়াটাকে প্রাধান্য দিয়েছেন, আমাদের কিভাবে কর্মী ওখানে প্রেরণ করা যায়। এবং তারই আলোকে ইতিমধ্যে উনি ওনার উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী একটা ভিজিট করেছেন এবং সেখানকার কর্তৃপক্ষের সাথে ওনারা আলোচনা করেছেন। এবং গতকাল উনি যেটা গিয়েছেন, মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে উনি সৌদি আরব মালয়েশিয়াকে প্রথম সফর করেছেন। কারণ মালয়েশিয়ার সাথে শুধু আমাদের শ্রমবাজার নয়, মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় অনেকগুলো ইস্যু আছে, বাইলেটারাল ইস্যু আছে। সেগুলো আসিয়ান ইস্যু থেকে শুরু করে আরও অনেকগুলো ইস্যু আছে, সেগুলো নিয়েই ওনারা আজকে বিশদভাবে আলোচনা করবেন। সেখান থেকে তিনি চায়না যাবেন। তো মালয়েশিয়াটাকে উনি প্রাধান্য দিয়েছেন এই জন্য যে আমাদের প্রথম হচ্ছে শ্রম কূটনীতি। শ্রম কূটনীতিটাকে কীভাবে সফল করা যায়, কিভাবে আমার যে এই বাজারটা বন্ধ হয়ে আছে, কিভাবে আমাদের কর্মী বিদেশে যেতে পারে, প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই কর্মীরা বিদেশে যেতে পারে, কিভাবে মিনিমাম মাইগ্রেশন কস্টে কর্মীরা বিদেশে যেতে পারে, কিভাবে কর্মীদের সুরক্ষা দিতে পারে, কর্মীদের রাইট নিয়ে কথা বলতে, মানে প্রোটেকশন নিয়ে উনি কথা বলবেন। অর্থাৎ সার্বিক উভয় রাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উনি কথা বলে আমরা আশা করব যে আমরা এই সেক্টরে যারা আছি, আমরা আশা করি যে আমাদের এই শ্রমবাজারটা উনি এই আলোচনায়, এই সফরের পরে
ইনশাল্লাহ খুলে যাবে। জি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে প্রধানমন্ত্রী হিসেবে ১ম বার দেশের প্রধানমন্ত্রী হলেন জনাব তারেক রহমান এবং এর আগে আমরা যতবার দেখেছি যে আ আ বিগত সময়ে প্রধানমন্ত্রী হওয়ার পরে যারা হয়েছেন বেশিরভাগ সময় ভারত সফর ১ম সফর ছিল। কিন্তু এই ১ম বারের মতো মালয়েশিয়াকে ১ম আ আ প্রধানমন্ত্রী হিসেবে ১ম বিদেশের সফর মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে। এতে আসলে আমাদের দেশের আ অর্থনীতিতে ঠিক কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনার এই ১ম সফর মালয়েশিয়াতে। তো আপনি এর আগে দেখেছেন উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই বাহিরের দেশ থেকে যে ২-১ জন ১ম অভিনন্দন জানিয়েছেন এর মধ্যে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ছিলেন। ১-২ জনের মধ্যে কিন্তু উনি ছিলেন। আর বাংলাদেশের সাথে দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার একটা সুসম্পর্ক। তাছাড়া বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ সেখানে কাজ করেন এবং এছাড়াও অন্যান্য ইস্যুগুলোতে, অর্থনৈতিক বিষয়গুলোতে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক আছে। এই মুহূর্তে যেটা বাংলাদেশের যে অর্থনীতির যে সাবিকাটি আমরা যেটাকে বলি সেটা আমাদের ফরেন রিমিটেন্স, যেটা একটু আগেই জনাব আলী হায়দার সাহেব বলেছেন যে প্রায় $৩২ বিলিয়ন প্রতি বছর আমাদের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। সৌদি আরবের পরেই এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই রিমিটেন্সটাকে বৃদ্ধি করার জন্য আমাদের আবার বিদেশে কর্মসংস্থানের জন্য আমাদের কর্মীদেরকে পাঠানো জরুরি। তো এইটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই শ্রমবাজারটা। এই বিবেচনাও একটা হতে পারে। সেকেন্ড হলো আদার্স যে ইস্যুগুলো আছে, বাইলেটারাল যে এগ্রিমেন্টগুলো, আদার্স বিভিন্ন ব্যবসায়িক যে সুসম্পর্ক, আমাদের দুই দেশের সাথে যে বাইলেটারাল যে এগ্রিমেন্ট আছে, সব বিষয়গুলো বিবেচনা করে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মালয়েশিয়ার সাথে সুসম্পর্কের পাশাপাশি সেখান থেকে আবার চায়নাতেও যাবেন, সুতরাং সেটারও আর একটা বড় গুরুত্ব বহন করে। তা আমরা মনে করি এটা আমরা দুই দেশের সাথে, মালয়েশিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক রয়েছে সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আমাদের এই জনশক্তি রপ্তানির বিষয়টা অলরেডি ইতিমধ্যে কিন্তু আলোচনা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে মিটিং কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেখানে নীতিগতভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তবে সেটা কোন প্রক্রিয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু এটা বলা হয়েছে স্বচ্ছতা, ন্যায্যতা অথবা বৈষম্যহীন অথবা প্রতিযোগিতা ভিত্তিতে সেখানে শ্রমিক পাঠানোর ব্যাপারে দুই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে অনতিবিলম্বে শীঘ্রই নিশ্চয়ই এই যে জেডব্লিউজির মিটিংটা হবে সেই মিটিংয়ে হয়তো সেখানে এটার বিস্তারিত খুঁটিনাটি আলোচনা হবে। এর সাথে সাথে আবার এমইউ যেটা আছে এই এমইউটাও পর্যালোচনার একটা বিষয় হয়তো রয়েছে, সেটাও আলোচনা হয়েছে আমি যতটুকু শুনেছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই সুসংবাদটা পেতে পারি। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ। আমরা একটু তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে মালয়েশিয়ায় আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছেন এবং সম্প্রতি পুরো অবস্থানটা মালয়েশিয়া এই মুহূর্তে কি অবস্থা চলছে আমরা একটু জেনে নেব। জি, ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন জি, ক্লিয়ারলি? আমরা শুনতে পাচ্ছি। গতকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সস্ত্রীক মালয়েশিয়াতে এসেছেন, সেটা ইতিমধ্যে আপনারা সহ পুরো দেশবাসী জানতে পেরেছেন এবং এতে পৌঁছানোর পরে উনি জাস্ট কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একই হোটেলে প্রবাসীদের আয়োজনে যে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশে তিনি অংশগ্রহণ করেন। প্রথমত যদিও কথা ছিল উনি হয়তোবা স্বল্প সময় জাস্ট একটু হাই হ্যালো করবেন, কিন্তু প্রায় ১ ঘন্টার কাছাকাছি তিনি প্রবাসীদের সঙ্গে এখানে মত বিনিময় করেছেন এবং ওনার কি পরিকল্পনা সেগুলা তুলে ধরেছেন। পাশাপাশি আজকে সকাল 8:30টায় মালয়েশিয়ার প্রশাসনের একটি সুসজ্জিত দল ওনাকে গাড়ি বহরে নিয়ে যায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পুত্রজায়া, এবং সেখানে তাকে আবারও গার্ড অফ অনার প্রদান করেন এবং উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তারপর দুই দেশের
রাষ্ট্রপ্রধান একটা বৈঠকে মিলিত হন। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে সেই বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সন্ত্রাসবাদ দমন এবং গবেষণা বিষয়ে দুই দেশে একই সঙ্গে কাজ করা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় এবং সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আহ, আহ্বান জানিয়েছেন যত দ্রুত সম্ভব দীর্ঘ প্রায় 2 বছরেরও অধিক সময় ঝুলে থাকা মালয়েশিয়া কর্মী প্রেরণের যে বিষয়টা যেন দ্রুত খুলে দেওয়া হয় সেই বিষয়ে, এবং পাশাপাশি তিনি এই আহ, ব্যক্তিগতভাবে এই উদাত্ত আহ্বানও জানিয়েছেন এখানে আমাদের বেশ বড় একটা সংখ্যা আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে অনিয়মিত জি, হয়ে পড়েছিলেন আপনাকে ধন্যবাদ। তাদেরকে আমরা একটু আমাদের অতিথির কাছে ফেরত যাব। আমি একটু আলী হায়দার চৌধুরীর কাছে একটু জানতে চাই যে মালয়েশিয়ার শ্রমবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ মালয়েশিয়ার কাছ থেকে জানতে চেয়েছিল যে কোন শর্তের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশ থেকে সীমিত রিক্রুটিং এজেন্সিকে বেছে নেয় এবং কর্মী পাঠানোর অনুমতি দেয়, এবং সে প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার 10টা শর্ত দিয়েছিল। এই যে শর্ত চলছিল এবং এর যে ফলাফল প্রভাব আমাদের দেশের শ্রমবাজারে পড়েছিল, এখন কি এই শর্ত পালন করা হবে নাকি এই শর্ত থেকে সরে আসবে মালয়েশিয়া? আসলে এই বিষয়টা তো রাষ্ট্রের নীতি নির্ধারণী যারা আছেন তারাই এটা নিয়ে ভাববেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় যে শর্তগুলো যেটা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। সেটাও বাস্তবতা কতটুকু ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদেরও, আমরা যারা ট্রেডে আছি আমরাও এটা নিয়ে কথা বলেছি সেই সময় বিভিন্নভাবে। আর এখন আমার মনে হয় যেন একটা রাজনৈতিক সরকার আসছে, তাদের একটা কমিটমেন্ট আছে, তারা তাদের মতো করে সাজাবেন কিভাবে মার্কেটটা খুলবেন। আমি যতটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে পাবলিক অ্যাড্রেস করেছেন সেই অ্যাড্রেসে আমি দেখেছি যখন হাউস থেকে প্রশ্ন আসছিল যে কর্মী নেওয়ার প্রশ্নটা এবং অবৈধ কর্মীদেরকে বৈধ করার ব্যাপারে প্রশ্ন করেছিলেন, তখন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী একটা কথাই বলেছিলেন, এই দেশটা চলবে এই দেশের নিয়মে, এই দেশের আইনে। সুতরাং আমি ইচ্ছা করলেও এই দেশের আইনের বাইরে গিয়ে দেশের সরকারের সাথে কথা বলতে পারবো না। আমি বিশ্বাস করতে চাই এখনো ডেস্টিনেশন কান্ট্রিও তাদের নিজস্ব পলিসি আছে, আমরা সেন্ডিং কান্ট্রি আমাদেরও নিজস্ব পলিসি আছে। আমাদের সব কিছু মিলিয়ে আমরা এই যে আজকে নীতিগত দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন এই দেশ থেকে কর্মী নেবেন এবং সেই কর্মী নেওয়ার প্রক্রিয়াগুলো জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে অত ইমিডিয়েটলি একটা আলোচনা করে একটা নীতি নির্ধারণ করবেন। আমরা এই দেশের মানুষের স্বচ্ছ একটা প্রক্রিয়া, মাইগ্রেশন কস্ট যেটা আমি আগেও বলেছি, মিনিমাম মাইগ্রেশন কস্টে এবং সব শেষে যে কর্মীদের নিরাপত্তা সার্বিক প্রোটেকশন দিয়েই এই বিষয়গুলো সামনে চলে আসবে। আর তত্ত্বাবধায়ক সরকার কি করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা অনেক কিছু দেখেছি, তাদের কোনো অ্যাচিভমেন্টও আমরা দেখিনি, তাদের কোনো মুভমেন্টও আমরা দেখিনি, তাদের কোনো এঙ্গেজমেন্ট আমরা দেখিনি, তারা কখনো প্রাইভেট সেক্টরকে কোনো বিবেচনায় না নিয়ে এই সেক্টরটা খোলার ব্যাপারে, এই সেক্টরটাকে কিভাবে বিবেচনা নেবেন সেটাকে আমরা খুব গুরুত্ব নিয়ে আকারে ওনারা দেখেছেন বলে আমার কাছে মনে হয় না। আমি এখন যেহেতু একটা রাজনৈতিক সরকার আসছে, রাজনৈতিক সরকারের সাথে সবসময় যে কোনো রাজনৈতিক সরকারের সাথে বিজনেস কমিউনিটির একটা পেশেন্ট হিয়ারিং হয়, একটা ভিউ এক্সচেঞ্জ হয়, কিভাবে একটা এই সংগঠনটাকে তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনা যায়। সুতরাং দিস দ্য টাইম এই গভর্নমেন্টের সময় আমরা আলোচনা করতে পারবো। উনি ফিরে আসলে আমরা আশা করি হয়তো আমাদের যেহেতু এখন বাইরের প্রতিনিধি নাই, এই সেক্টরে এক্সপার্ট যারা আছেন তারা বিভিন্ন সময় দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং যারা বিভিন্ন পলিসি মেকিং করতে পারেন তাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করে এই বিষয়গুলোকে কাজে লাগাবেন। আমি একটা কথা কিন্তু আপনাদের সেই দিনে এখানে আলোচনায় কথা বলে গেছি। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, দেখেন, যতক্ষণ পর্যন্ত প্রাইভেট সেক্টরে এঙ্গেজ না করবে, প্রাইভেট সরকারের সাথে এঙ্গেজমেন্ট না থাকবে, বন্ডিংসটা বৃদ্ধি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো সেক্টর, আমাদের এই সেক্টর নয়, কোনো সেক্টর, কোনো ব্যবসায়ী সেক্টর সমৃদ্ধি লাভ করতে পারে না। সুতরাং এই সরকারের কাছে আমার অনুরোধ এই সুযোগে, যেহেতু আমি একটু পরে আবার বিনয়ের সাথে বলছি আমার একটা এঙ্গেজমেন্ট আছে, আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই সেক্টরের প্রতিনিধিদের সাথে, যে আমাদের যেহেতু কমিটি নাই কিংবা এক্সপার্ট যারা আছে তাদের সাথে সরকার আলাপ আলোচনা করে পলিসি নির্ধারণ করবেন, কিভাবে কর্মী যাবেন,
এবং যখন নির্বাচিত প্রতিনিধি আসবেন তাদের সাথে যত বেশি তাদেরকে এঙ্গেজ করবেন নতুন মার্কেট খোলার জন্য এবং শ্রমিকদের কল্যাণের জন্য এবং এই ইন অর্ডারে নিয়ে আসার জন্য, এই সেক্টরটাকে আরো সমৃদ্ধশালী করার জন্য, তত বেশি দেশের লাভ হবে, মন্ত্রণালয়ের লাভ হবে, আমাদের এই সেক্টরের লাভ হবে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে প্রধানমন্ত্রী সেখানে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এবং নতুন কোনো সিদ্ধান্তে আসতে পারবেন কিনা আমাদের যারা ওখানে অবৈধভাবে রয়েছে? ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রীর আমি সেখানে যাওয়ার পরে পাবলিকলি যে অ্যাড্রেসটা করেছেন এবং আজকে প্রেস কনফারেন্স যতটুকু আমি দেখলাম, যতটুকু ওনার মুভমেন্টটা দেখলাম, অত্যন্ত কৌশলী। এবং আমি বিশ্বাস করতে চাই ওনার সাথে যারা সঙ্গে যারা আমাদের সরকারি পর্যায়ের কর্মকর্তা গিয়েছেন সবার মধ্যে আলাপ আলোচনা করে উনি কৌশলে উনি ডিপ্লোম্যাটিক ইয়েতে আমাদের ওখানকার প্রধানমন্ত্রীর সাথে, ওখানকার প্রধানমন্ত্রী আন্তরিক বাংলাদেশের প্রতি, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে ইতিমধ্যে আমাদের প্রাক্তন যুগ্ম মহাসচিব ফখরুল সাহেব বলেছেন যে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে দুই সরকার এগ্রি করেছে যে আমরা কর্মী পাঠাবো এবং তারা কর্মী গ্রহণ করবেন, শুধু প্রক্রিয়াগুলো হয়তো আলাপ আলোচনা করবে কোন প্রক্রিয়াতে। সুতরাং অলরেডি এগ্রিড ডিসিশন অলরেডি হয়ে গেছে এবং সেটা কৌশলে আমাদের এই শ্রমবাজার নয়, আমাদের বালিরাল ইস্যু। উনি আইটি নিয়ে কথা বলেছেন, উনি ওখানকার ব্যবসায়ীদেরকে এখানে ইনভেস্টার হিসাবে অংশগ্রহণ করার কথা বলেছেন, সেখানকার আইটি লোক এদেশে আসার কথা বলেছেন, অনেকগুলো ইস্যু উনি অ্যাড্রেস করেছেন। আমরা আশা করি যে ওনার এই সফল অত্যন্ত ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, বাস্তব প্রেক্ষাপটে আমাদের জন্য অনেক বেশি ফল বয়ে নিয়ে আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মোহাম্মদ ফখরুল ইসলামের কাছেই জানতে চাই যে সে জায়গায় আসলে বা অর্থ পাচার, দুর্নীতি, এই যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলো কতটুকু প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? না, আপনি জানেন এই মালয়েশিয়া শ্রমবাজারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম বিতর্কের মধ্যে ছিল। আপনার প্রথমবার 2016 সালে 10টা সিন্ডিকেটের মাধ্যমে হলো, এরপরে 2022 সালে এসে প্রথমে 25টা, পরে 100টা সিন্ডিকেট হলো। তো এই সাবেক সরকারের আমলে যে সিন্ডিকেটটা হয়েছে, এই সিন্ডিকেট নিয়ে চরম বিতর্ক কিন্তু রয়েছে। সেখানে দেশি বিদেশি মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা এই সেক্টরে যারা কাজ করে, পুরো দেশের মানুষ কিন্তু এই সেক্টরটাকে একটা সিন্ডিকেট সেক্টর হিসেবে মনে করে। সুতরাং ওই জায়গা থেকে যাতে স্বচ্ছতার ভিত্তিতে এই নতুন যে সরকার আসছে, এই গণতান্ত্রিক সরকার আসছে, এই সরকারের আমাদের সকলেরই প্রত্যাশা, আমাদের সবাই প্রত্যাশা এখানে যেন স্বচ্ছতা ফিরে আসে, ন্যায্যতা ফিরে আসে, বৈষম্যতা না থাকে। হ্যাঁ, আমরা আশা করছি তো সেই জায়গাটাতে নিশ্চয়ই আসবে। এখন যেটা হচ্ছে যে ধরেন নীতিগত একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে যে সেখানে কর্মী যেতে পারবে বা দুই দেশে সম্মত হয়েছে কর্মী নেবে এবং পাঠাবে। কিন্তু প্রক্রিয়াটা কি হবে? আগের মতো কি 20, 50টা, 100টার মাধ্যমে যাবে, নাকি সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য উন্মুক্ত হবে এবং সেটা কম খরচে হবে, না আগের মতো এক্সট্রা টাকা দিতে হবে? আগে যেমন প্রত্যেকটা কর্মীর জন্য কিন্তু একটা এক্সট্রা টাকা দিতে হয়েছে। সুতরাং এই জায়গাটাতে কি হবে? এখানে কিছু বিষয় হচ্ছে মালয়েশিয়ার একটা পার্ট আছে, মালয়েশিয়ান সরকার কিভাবে শ্রমিক নেবে, আবার বাংলাদেশ সরকার কিভাবে শ্রমিকটা পাঠাবে, বাংলাদেশের কিন্তু আলাদা পার্ট আছে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকারের অনেক কিছু করার কিন্তু সুযোগ আছে। আপনি দেখেন মালয়েশিয়াতে কিন্তু 14টা কান্ট্রি, টোটাল 15টা কান্ট্রি শ্রমিক পাঠায়, এর মধ্যে নেপালও আছে। তো নেপাল সহ 14টা কান্ট্রি এক রকমের শ্রমিক পাঠাতো আগে। বাংলাদেশ শুধু ডিফারেন্ট ছিল, বাংলাদেশের ক্ষেত্রে সিন্ডিকেশন ছিল, অন্য দেশের ক্ষেত্রে এটা কিন্তু ছিল না। আপনি দেখেন এই যে 10টা ক্রাইটেরিয়ার কথা আপনি বলেছেন, 10টা ক্রাইটেরিয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এটা আসছিল। সেখানে কিন্তু আরো 5-7টা দেশকে এই ক্রাইটেরিয়া অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাকিস্তান, নেপাল, মিয়ানমার, কেউ কিন্তু এই ক্রাইটেরিয়া মানে নাই এবং সব দেশে শ্রমবাজার কিন্তু মুক্ত। কিন্তু বাংলাদেশে ক্রাইটেরিয়া গ্রহণ করেছে, মেনেছে, কিন্তু বাংলাদেশে শ্রমবাজার কিন্তু মুক্ত হয় নাই। অবশ্য পরে এই 10টার মধ্যে 3টা ক্রাইটেরিয়া কিন্তু শিথিল করা হয়েছে। আমাদের মন্ত্রণালয় বলেছে যে 3টা শিথিল, কিন্তু শিথিলের ক্ষেত্রে অবশ্য মন্ত্রণালয় এই যে শিথিল করেছে এইটার জন্য যে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিদেরকে নতুন করে নোটিশ দিয়ে অ্যাপ্লিকেশন আহ্বান করবে, এটা কিন্তু করে নাই। তো এই জায়গাটা তো কিন্তু একটা স্বচ্ছতার একটা বিষয় আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে যদি ওপেন ফর অল, যেটা আমাদের দাবি ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি, আমরা মন্ত্রী এবং আমাদের উপদেষ্টা সচিব সবাইকে চিঠি দিয়েছি। সেখানে আমরা বলেছি যে সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য এই শ্রমবাজার যেন খোলা হয়। মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক নেয়, বাংলাদেশ থেকেও ঠিক সেভাবে যেন নেই। আমাদের মানে আহ্বান শুধু এটা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে
শ্রমিকদের স্বার্থ রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। শ্রমিকেরা অতিরিক্ত অভিবাসন খরচ দিতে হয়েছে, একটা এক্সট্রা কিছু মানি দিতে হয়েছিল তাদেরকে সিন্ডিকেটের কারণে, সেটা যাতে দিতে না হয় সেই জায়গাটাতে আমরা সরকারকে সেই বিষয়ে আমরা অবহিত করেছিলাম। আমরা আশা করছি এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ধরেন 14টা কান্ট্রি এক স্টাইলে লোক পাঠাবে আর বাংলাদেশের জন্য ডিফারেন্ট একটা নিয়ম থাকবে, এটা কিন্তু মানে দেশ হিসেবেও এটা কিন্তু আমাদের একটা মর্যাদার প্রশ্ন, কিন্তু সম্মানের প্রশ্ন, কিন্তু আমাদের জন্য ডিফারেন্ট নিয়ম কেন হবে। তো সেই জায়গাটাতে আমি মনে করি মানে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়গুলো আলোচনা করেছেন এবং দুই প্রধানমন্ত্রীর আলোচনার প্রেক্ষিতে যেহেতু একটা আলোচনা একটা রেজাল্টও হয়েছে এবং সম্মত হয়েছে নীতিগতভাবে যে শ্রমিক পাঠাবেন এবং নেবেন, সেই জায়গাটাতে বাকি যে বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আছে সেটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হতে পারে অথবা অন্য লেভেলে মিটিং হয়ে মন্ত্রণালয়ের লেভেলে মিটিং হয়ে সেটা হয়তো একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। সেখানে আমি একটু আলী হায়দার চৌধুরীর কাছে জানতে চাই যে বৈধ রিক্রুটিং এজেন্সি চাহিদা, আমাদের সকলের চাহিদা, কিন্তু সেই জায়গায় আসলে বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সব এজেন্সির জন্য কি আসলে সমান সুযোগ নিশ্চিত করা বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন? এটা আমার সহকর্মী সেও তিনি বলতে পারবে। চেয়েছেন বললেন, হ্যাঁ, না কিন্তু না আমরা আমি সম্মত বাস্তবসম্মত আমি কিনা? সে সেক্টরের একজন নেতা, তো সবার জন্য কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, আমাদের এই যে 3000 রিক্রুটিং এজেন্সির পেশাদারিত্ব কতটুকু আছে, কিংবা আমরা এই 3000 রিক্রুটিং এজেন্সি অন্যান্য যে আমাদের শ্রমবাজার আছে সেখানে আমরা সবাই কাজ করার সুযোগ আমাদের আছে কিনা, আমরা সৌদি আরবে সবাই কি কাজ করতে পারছি কিনা, আমরা জর্ডানে আমরা সবাই কাজ করতে পারছি কিনা, কোরিয়াতে সবাই কাজ করতে পারছি কিনা, এরকম অনেক নানা প্রশ্ন আলোচনা করা যায়। আমি সেই আলোচনাগুলো না গিয়ে আমি বলবো যে সরকারের একটা নির্দিষ্ট পলিসি থাকা উচিত। মানে এই 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 পলিসির মধ্যে যে পড়ে, যারা এই পলিসির মধ্যে থেকে যারা কাজ করতে পারে তারা যাতে কাজ করার সুযোগ পায়। ফিক্সড মানে প্রায়োরিটি বেসিসে কোনো যাতে সরকার কোনো পলিসি না করে, সরকারের একটা সেট পলিসি থাকা উচিত। সেই পলিসিতে আমাদের মধ্যে আমরা যারা কাজ করি, যাদের মধ্যে পেশাদারিত্ব আছে, আমরা ওই পেশাদারিত্বটা ওখানে আমরা যুক্ত করতে পারি। আমরা দেখেন আজকে যে ইউরোপ মার্কেটটা নিয়ে যে খুলতে গিয়ে আজকে যে কত মানুষ প্রতারিত হয়েছে ইউরোপ মার্কেটে, আপনারা হয়তো আপনাদের পত্রপত্রিকায় আমরা দেখেছি। তার মানে কি এখানে পেশাদারিত্ব ছিল না? আমাদের এই মানে প্রত্যেকে মানে মার্কেটগুলোতে ক্র্যাশ করেছে, মার্কেটগুলো এখন মানে প্রশ্নবিদ্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে। আমরা যেখানে যাওয়ার লোক নাই, যেখানে কাজ নাই, যে দেশে কোনো কাজের কোনো চাহিদা নাই, সে দেশে পর্যন্ত আমরা লোক পাঠিয়ে দিয়েছি, কিংবা আমাদের নাম দিয়ে যারা এই মধ্যস্বত্ব ভোগী যারা তারা বিদেশে পাঠিয়েছে। এখন বিদেশে যেভাবে হোক, দালাল দিয়ে হোক কিংবা মধ্যস্বত্ব ভোগী দিয়ে যে হোক, যেভাবে যাক, ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাক, তীরটা কিন্তু আমরা আমাদের রিক্রুটিং এজেন্সির দিকেই সবাই তুলে ধরে। তারা মনে করে বিদেশ যাওয়া মানে আমাদের বাইরের মেম্বাররা। তো সুতরাং আজকে যে সময় আসছে, এই সময়ে আমরা যেরকম আমাদের পেশাদারিত্বটা বাড়াতে হবে, আমরা আমাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। আমরা চাই সরকার এমন কোনো মানে ইন্টিগ্রেটেড একটা পলিসি করুক, যে পলিসির মাধ্যমে আমরা সবাই এই বাজারগুলোতে আমরা কাজ করতে পারি। আমি আশা করি বুঝাতে পেরেছি যে ফখরুল সাহেব যেটা বলেছেন যে আমরা চাই যে আমরা সবাই সম্পৃক্ত হতে পারি, ডেফিনেটলি একটা নির্দিষ্ট পলিসির মধ্য দিয়ে। কারণ আমাদের 2800 লাইসেন্স আমরা সৌদি আরব কাজ করি না, 2800 রিক্রুটিং লাইসেন্স আমরা জর্ডানে কাজ করি না, 2800 রিক্রুটিং লাইসেন্স দুবাইতে আমরা কাজ করি না, আমাদের অনেক রিক্রুটিং লাইসেন্স আছে যে ওভারসিজ মার্কেটিংও করে না। তো আজকে নিয়ে আসতে হবে, আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে, পেশাদারিত্ব বাড়াতে হবে, পলিসি নির্ধারণ করতে হবে। আমি প্রথম থেকে এই পর্যন্ত কথা এগুলোই বলে আসছি। সেই জায়গায় আসলে বেসরকারি খাত এবং সরকারি খাত বা বাইরে এবং সরকার দুই এই পক্ষ মিলে কিভাবে এই পলিসি বা জনশক্তিকে আরো বেশি শক্তিশালী করার জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে এই আপনি যে মনে আমি যত করছেন? বেশি ইন্টারাকশন করব, আমাদের মত থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু আলটিমেট আমরা আমাদের ট্রেডের স্বার্থে আমরা একমত হব। সেখানে আমরা গভর্নমেন্টের সাথে পলিসি লেভেল নিয়ে আমরা আলোচনা করব, সরকারের সাথে আমরা আলোচনা করার সুযোগটা যাতে থাকে, আমরা আমাদের মতামতটা যাতে দিতে পারি, সরকার যাতে সেই মতামতটা
মানে কারণ আমরা আছি বাস্তবে, আমরা কর্মী হ্যান্ডেল করি, আমরা লোক পাঠাই, আমরা কোন প্রক্রিয়া ডিমান্ড সংগ্রহ করি এটা আমরা জানি। সুতরাং আমরা এই বিষয়গুলো সরকারের সাথে শেয়ার করলে পরে সরকার সেটা বুঝতে পারবে। এখন কাল্পনিক একটা মাইগ্রেশন কস্ট সে সময় ঠিক করে দিয়েছে, কাল্পনিক একটা মাইগ্রেশন কস্ট সৌদি আরবের জন্য ঠিক করে দিয়েছে, কাল্পনিক একটা মাইগ্রেশন কস্ট লিবিয়ার জন্য ঠিক করে দিয়েছে। বাস্তবতা কতটুকু, এগুলোর কতটুকু বাস্তবতা আছে, এগুলো পর্যালোচনার সময় আজকে চলে আসছে। আজকে এগুলো পর্যালোচনার সময় আসছে। মাইগ্রেশন কস্ট ফিক্সড করে কোনোদিন কোনো দেশের লোক যাওয়ার, কোনো দেশ ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের 17টা আমাদের লেবার চাইনিং কান্ট্রি আছে, কোনো দেশে মাইগ্রেশন কস্ট ফিক্সড নাই। নীতিগত ঠিক আছে যে মাইগ্রেশন কস্ট মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে, এই কথাটা সবাই ফলো করে এবং সবাই মানার চেষ্টা করে। কারণ আমরা তো প্রথমে মানবিক তারপরে ব্যবসায়ী, আমরা প্রথমে মানুষ তারপর ব্যবসায়ী। আমরা মানুষের কল্যাণটাও দেখব, আমরা আমাদের সার্ভিস সেক্টরে আমাদের এই সার্ভিসটাও যাতে প্রপারলি দিতে পারি এবং সার্ভিস সেক্টরে আমাদের স্বার্থটাও সংরক্ষণ করতে পারবো। দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের সেক্টর। যে আমি একটু মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে জানতে চাই, সেখানে আসলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষ জনশক্তি, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যকর্মী রপ্তানির সুযোগ ঠিক কতটুকু? কারণ বাংলাদেশ থেকে শ্রমিক যখনই বাইরের দেশে যায় আমরা বেশিরভাগই দেখি সেই তাদের শ্রমের মান খুব নিম্নমানের হয়ে থাকে। না, এখানে আমরা যদি মালয়েশিয়াটাকে বেস করি, সেখানে কিন্তু আমাদের মালয়েশিয়াতে কিন্তু খুব বেশি দক্ষ শ্রমিক যায় না। এখানকার এক এক দেশের কিন্তু এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে। স্পেশালি ফর মালয়েশিয়া, সেখানে এগ্রিকালচারের লোক যে হিউজ ডিমান্ড থাকে, সেখানে আপনার ওই যে ফ্যাক্টরিতে অনেক ডিমান্ড থাকে, সার্ভিস সেক্টরে ডিমান্ড থাকে। সেখানে কিন্তু আমাদের আদার, যেমন আমরা যেটাকে কনস্ট্রাকশনে থাকে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিছু কিছু আধা দক্ষ কর্মী দরকার হয়, কিন্তু সেটাও খুব বেশি প্রয়োজন নেই। অনেক কোম্পানি এটা চায় না যে নর্মাল শ্রমিক, জেনারেল শ্রমিক আসলেই এখানে এসে দক্ষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এটা খুব বেশি প্রয়োজন হয়। অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি কিন্তু স্পেসিফিক কিন্তু দক্ষ শ্রমিকের অনেক প্রয়োজন আছে। কিন্তু আমরা মিডল ইস্টের কথা বলি, ইউরোপের কথা বলি, অন্যান্য জায়গায় অনেক রকমের দক্ষ শ্রমিকের দরকার আছে। এখানে আমি মালয়েশিয়ার বিষয়টা আরেকটা কথা বলি। আমাদের এই যে রিক্রুটিং এজেন্সির যে সক্ষমতার বিষয়টা আপনি নিয়ে আসলেন এবং আমাদের সাবেক মহাসচিব জি বললেন, সক্ষমতা এখানে রিক্রুটিং এজেন্সি বাইরের সদস্য হলো 2500 বর্তমানে। তো 2500 সদস্য, কিন্তু সব সদস্য কিন্তু সব দেশে কিন্তু কর্মী পাঠায় না। এক এক সদস্য বা এক এক এজেন্সি কিন্তু এক এক দেশে স্পেশালিস্ট। কেউ স্পেশালি সিঙ্গাপুরে পাঠায়, কেউ স্পেশালি শুধু সৌদি আরবে পাঠায়, কেউ শুধু মালয়েশিয়াতে পাঠায়, আবার কেউ শুধু জাপানে পাঠায়। কিন্তু এখানে সব দেশে সবার পাঠানোর সুযোগটা থাকতে হবে। সে ধরেন জাপানে কিন্তু প্রায় 100 এজেন্সির মতো সরকারের তালিকাভুক্তি আছে। যে কেউ চাইলে কিন্তু নতুন করে তালিকাভুক্তি হওয়ার সুযোগ আছে কিন্তু। তো এরকম সৌদি আরবের ক্ষেত্রে প্রায় 1200-1300 সৌদি এম্বাসির অ্যাপ্রুভেল নিতে হয়। তো সেক্ষেত্রে এই 1200-1300 এজেন্সি কিন্তু কর্মী পাঠাচ্ছে। তো অন্যরা যদি চায়, এটা একটু সময় লাগে, তাদের কিছু পলিসি আছে, এম্বাসির পলিসি আছে, তাদের এনলিস্টমেন্ট হতে হয়, কিন্তু টোটালি বন্ধ না। মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা অতীতে কি দেখেছি, এখানে বিশেষ কিছু ব্যক্তি এবং গোষ্ঠী এটা নিয়ন্ত্রণ করছে এবং তাদেরকে একটা বড় সংখ্যক ফান্ড তাদেরকে এক্সট্রা ভাবে দেওয়া হতো এবং এই টাকাটা কর্মীদের থেকে নিয়েই দিতে হতো। সুতরাং এখানে একটা অনিয়ম দুর্নীতি কিন্তু ছিল। এই দুর্নীতি কি বন্ধ হবে বলে এই আপনি মনে দুর্নীতি করেন? বন্ধ হবে কিনা এটা তো আমরা এখনো বলতে পারছি না। এটা ডিপেন্ড করবে আমাদের এই যে আলোচনাটা দুই প্রধানমন্ত্রী আলোচনা করেছে, নিশ্চয়ই তারা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা কিন্তু ওনারা নিয়ে আসছেন অলরেডি। তো আমরা আশা করছি বন্ধ হবে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে ধরেন ওপেন যদি সবার জন্য হয়, তাতে কিন্তু কোনো সমস্যা নেই যে 2500 রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাবে, নট লাইক দ্যাট। সেটাও দেখা গেল 700-800, 1000-1200, কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকাটা জরুরি, কম্পিটিশন থাকাটা জরুরি। একটু যে যখন প্রশ্ন চাইবে করতে সে কাজ চাই, করতে পারবে। এখন আসলে আগে বিগত কয়েক বছর যদি বলি, তখন মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের কত খরচ হতো, আর এখন এই চুক্তি হলে তাদের কত খরচ পড়তে পারে? না, খরচের বিষয়টা দেখেন, এটা একটু আপেক্ষিক ইস্যু। গত সেশনে একটু আগে আসলে আলী হায়দার ভাই খরচ নিয়ে বলছিলেন। আমি আপনাকে বলি, খরচের ব্যাপারটা কিন্তু আমরা কিভাবে আমরা পাঠাবো, খরচটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা কিন্তু একটা মেকানিজম লাগবে। এই মেকানিজমের কথা কিন্তু আমরা মন্ত্রণালয়কে এই প্রস্তাবটা আমরা দিয়েছি। যেমন দিয়েছি কেন, যে কিভাবে হবে, আমরা বলেছি যে এই যে যত রিক্রুটমেন্ট এজেন্সি এবং ওয়ার্কারের মাঝখানে দেয়ার ইজ এ লট অফ মিডলম্যান, 3টা 4টা 5টা থাকে, তারা 1-1.5 লাখ টাকা কিন্তু তারা প্রফিট করে। তো এটাকে
বাদ দিয়ে কিভাবে সরাসরি রিক্রুটমেন্ট এজেন্সির সাথে ওয়ার্কাররা সেতু বন্ধন করতে পারে এবং সরাসরি রিক্রুটমেন্ট করতে পারে। যেমন আমরা বলেছি একটা ডাটা ব্যাংক হতে পারে, মালয়েশিয়াতে কারা কারা যাবে তাদের কিন্তু একটা ডাটা ব্যাংক হতে পারে, বিএবিটি এটা নিয়ন্ত্রণ করবে। ওই ডাটা ব্যাংক থেকে আমার 100 কর্মীর ডিমান্ড আছে, আমি 200 কর্মী আমাকে দিবে, 300 কর্মী দিবে, আমি 300 থেকে বাছাই করে নেব। তাতে কিন্তু আমার খরচটা কমে যাবে, আমি কোনো মিডলম্যানকে কোনো খরচ দেওয়া লাগবে না। তবে মালয়েশিয়ান প্রান্ত থেকে একটা মিডলম্যানের একটা অপশন থাকে। সুতরাং আমরা আশা করছি যে এবারে এই স্বচ্ছতাটা নিশ্চয়ই আসবে এবং গভর্নমেন্ট এরকম মেকানিজম করে সবার জন্য একটা উন্মুক্ত করবে, আমি এই প্রত্যাশা করছি। এবং যাতে কর্মীরাও ক্ষতিগ্রস্ত না হয়, কর্মীরাও দেশও ক্ষতিগ্রস্ত না, দেশের সুনাম রক্ষা পায় এবং আমাদের এই যে সেক্টরের সুনাম রক্ষা পায় এবং সব বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যাতে কাজ করতে পারে এবং সরকারের নীতি নির্ধারিত যে খরচ, সেই খরচটাই যেন কর্মী পাঠাইতে পারে, সে ব্যাপারে আমি আশা করি আমাদের জি ধন্যবাদ। সরকার পদক্ষেপ আমি একটু নেবে। আলী হেদায়েত চৌধুরীর কাছে একটু জানতে চাই যে এফটিএ নিয়ে কথা হতে পারে বা এফটিএ হবে বলে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের মালয়েশিয়ার সাথে হয়তো এবার এফটিএ হবে। এই এফটিএ এর গুরুত্ব ঠিক কতটুকু আমাদের অর্থনীতিতে? প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি। আচ্ছা, বলা হচ্ছে যে শুধু রাজনৈতিক সদিচ্ছায় নয়, মালয়েশিয়ার শ্রমবাজার খোলা সম্ভব নাকি নতুন সমঝোতা স্মারক যেগুলো এবং কারিগরি আলোচনায় বা এফটিএ বিভিন্ন চুক্তি, এগুলো আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এগুলো ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জ। এখন কি চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হবে, এগুলো তো আমরা ঠিক এখন এই মুহূর্তে আলোচনা করাটা মানে এখানে বোকামি বলা হবে। হচ্ছে যে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে শনিবার মানে গতকালকে শনিবার হচ্ছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে বলেছেন যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে টার্মস অফ রেফারেন্স সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এই যদি স্মারকটা সই হয়, সেটা হচ্ছে আমাদের দ্বিপাক্ষিক কিভাবে টার্মস এন্ড রেফারেন্স ঠিক করে এটা সরকার নির্ধারণ করবে। আমরা এখানে দুই সরকার বসছে, সেখানে আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে ওনারা কথা বলবেন, মালয়েশিয়ার পক্ষে স্বার্থ সংরক্ষণ করে কথা বলবেন এবং দুই পক্ষের উইন উইন সিচুয়েশন নিয়ে ওনারা আলোচনা করবেন। এবং এটা আমার মনে হয় এটা ডেফিনেটলি এটা হোমওয়ার্ক করেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন। এবং কারণ একটা প্রধানমন্ত্রী যখন কোনো সফরে যান তার আগে কিন্তু বাইল্যাটারাল ইস্যুগুলো নিয়ে কিন্তু অ্যাডভান্স ওই কাউন্টার পার্টির সাথে কথা বলেন এবং তারই প্রেক্ষিতে উনি এই ব্রিফটা করেছেন এবং আমরা এটাকে খুব আশাবাদী। এই জায়গায় আসলে আমি মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে একটু জানতে চাই যে আমাদের দেশের শুধু নয়, পুরো বিশ্ববাজারে এখন জ্বালানি সংকট একটা বড় সংকট এবং জ্বালানি সংকট নিয়ে কিন্তু সবাই উদ্বিগ্ন। এখানে বলা হচ্ছে যে মালয়েশিয়ার বাংলাদেশের অন্যতম শ্রমবাজার এবং একই সঙ্গে জ্বালানি, পাম অয়েল, শিল্পের কাঁচামাল ও বিভিন্ন ভোগ্যপণ্যের গুরুত্বপূর্ণ সরবরাহকারী। সেই জায়গায় আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়া হয়, দেশের জ্বালানি বাজারে ঠিক কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? না, এক্ষেত্রে দেখেন, যেহেতু আমাদের দুই গভর্নমেন্টের মধ্যে একটা, দুই দেশ এবং বর্তমান দুই গভর্নমেন্টের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং চমৎকার একটা সম্পর্ক, এবং এটা অলরেডি এটা বহিঃপ্রকাশ হয়েছে প্রথম সফরটা মাননীয় প্রধানমন্ত্রীর সফর যেহেতু মালয়েশিয়া হয়েছে। সুতরাং এই জায়গাতে আমাদের যেই কপারেশনগুলো অলরেডি আছে এবং আরও যেই সুযোগগুলো, অপরচুনিটিগুলো আছে এবং যে ট্রেড ব্যারিয়ারগুলো আছে, ব্যারিয়ারগুলোকে এলিমিনেট করে কিভাবে আরো দুই দেশের মধ্যে আরো সম্পর্ক বৃদ্ধি করা যায়, অর্থনৈতিক সম্পর্কটাও বৃদ্ধি করা যায়, সেই জায়গাটাতে ইতিমধ্যে আসলে কি আলোচনা হয়ে গেছে, কি আলোচনা হয়েছে সেই বিষয়টা আমরা এখনো অবহিত নয়। আমরা দেখি সেটা অপরচুনিটি। আমাদের দেশের আসলে যে অবস্থা, যে জ্বালানি নিয়ে একটা বিশাল উদ্বিগ্নতা চলছে এবং কয়েকদিন আগে আমরা তেলের পাম্পের যে স্টেশনগুলোতে যে ভিড় দেখেছি, এগুলো কোনোভাবে আমার মনে হয় উই আর রানিং স্মুথলি নাও। ইন দ্যাট ওয়ে আমরা ভবিষ্যতের জন্য মালয়েশিয়া আমাদের কতটুকু সহায়ক হতে পারে? অবশ্যই মালয়েশিয়া তো তাদের নিজস্ব রিসোর্স আছে, পাম অয়েল তারা এক্সপোর্ট করে, কিংবা তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট তারা এক্সপোর্ট করে। সেখানে ট্যাক্সের কিছু বিষয় আছে, ভ্যাটের কিছু বিষয় আছে। এই সার্বিক বাণিজ্যগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের বর্তমান বাংলাদেশের মার্কেটে আপনি দেখেন মালয়েশিয়ান প্রোডাক্টই আমরা ইউজ করি, ফার্নিচার থেকে শুরু করে আপনার বেবি ফুড থেকে শুরু করে আপনি যত রকম ফুড প্রোডাক্ট আছে। তো এই সার্বিক বিষয়গুলোকে আমাদের বাণিজ্যের
ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা, আমরা কি এক্সপোর্ট করতে পারি, সে এক্সপোর্টের উপরে ট্যারিফ কিভাবে হবে, এই সার্বিক বিষয় নিয়ে যখন একটা সরকারের একটা বাণিজ্য চুক্তি হয়, বিভিন্ন ইস্যু ভিত্তিক চুক্তি হয়, ডেফিনেটলি এখানে আলাপ আলোচনা হবে এবং উইন সিচুয়েশনে গিয়ে দুই পক্ষের যাতে মানে প্রাধান্য পায়, লাভবান হয়, স্বার্থ সংরক্ষণ হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এবং অলরেডি হয়ে গেছে, সেটা চুক্তি হয়ে গেছে। আমরা আশা করি যে দুই পক্ষই লাভবান হবে। এতে আমরা লাভবান হবো এই কথাটা বলাটা ঠিক হবে না, দুই পক্ষই লাভবান হবে। জি, ধন্যবাদ। আমি একটু মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে জানতে চাই যে আমাদের দেশে অর্থনীতি এখন চলছে মূলত দুইটি খাতকে নির্ভর করে, একটি হলো রেমিটেন্স আর একটি হলো আমাদের গার্মেন্টস খাত। সেই জায়গায় আসলে রেমিটেন্সের প্রবাহ কয়েক মাসে বাড়লেও ভবিষ্যতে আরো বাড়ানোর ক্ষেত্রে শুধু মালয়েশিয়া নয়, পুরো বৈশ্বিক অবস্থান থেকে আরো কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? না, দেখুন, যেহেতু এই জনশক্তি বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যে রেমিটেন্স অলরেডি আসছে 32 বিলিয়ন, অলমোস্ট 33-র কাছাকাছি। সুতরাং এই জায়গাটা থেকে আমাদের টার্গেট নিতে হবে এটা কিভাবে আমরা 45, 40 বা ইভেন কি 50-তে নেওয়া যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা অলরেডি উনি ডিক্লেয়ার করেছেন যে উনি 5 বছরে 1 কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের জনশক্তি রপ্তানিটা আমরা যত বেশি বৃদ্ধি করতে পারি তত বেশি আমাদের রিমিটেন্সটা আসবে। এটার মধ্যে কয়েকটা বিষয় আমার কাজ করা দরকার। যেমন আমাদের প্রথমত হচ্ছে মধ্যপ্রাচ্যে যে ট্রেডিশনাল শ্রমবাজারগুলো আছে সেখানে অনেকগুলো শ্রমবাজার বন্ধ, যেমন ওমান বন্ধ, বাহরাইন বন্ধ, কুয়েতেও খুব স্বল্প পরিসরে, কাতারেও খুব স্বল্প পরিসরে, এমনকি দুবাইতেও আমাদের অনেক বড় মার্কেট কিন্তু খুব স্বল্প পরিসরে কতিপয় কয়েকটা কোম্পানিতে কর্মী যাচ্ছে। এই শ্রমবাজারগুলো পুনরুদ্ধার করা এবং নতুন নতুন শ্রমবাজার আমাদেরকে বৃদ্ধি করা দরকার। সেই সাথে সাথে আমাদের কর্মীদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য গভর্নমেন্টের এখানে হিউজ ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আছে, সেটাকে যথোপযুক্তভাবে কাজে লাগানো। এখানে একটা বড় ইস্যু হলো আপনি যেসব কর্মী দক্ষ হবে তারা যেতে কিন্তু খরচ কম লাগে, আবার দক্ষ যারা তারা কিন্তু বিদেশে যাওয়ার পরে কিন্তু তারা বেতন কিন্তু বেশি পায়, আবার তাদের কিন্তু যদি কোনো প্রবলেম ফেস করে সেটা থেকে ওভারকামও তারা কিন্তু দ্রুত করতে পারে। সুতরাং দক্ষতা বৃদ্ধিটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই সাথে আমাদের পুরাতন শ্রমবাজারগুলো যদি আমরা উদ্ধার করতে পারি এবং নতুন নতুন কিছু শ্রমবাজার, যেটা মালয়েশিয়া বন্ধ আছে, মালয়েশিয়া মুক্ত করে আমরা ওমানটাও মুক্ত করতে পারি, আমরা দুবাইটাও মুক্ত করতে পারি, ইউরোপের শ্রমবাজারগুলো নিয়ে আমরা কিন্তু যদি কাজ করতে পারি এবং সেখান থেকে বেশ কিছু শ্রমবাজারের সম্ভাবনা আছে, সেগুলোকে যদি আমরা সেই ব্যবস্থা করতে পারি। ইভেন কি ইউরোপের শ্রমবাজারের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় জটিলতা আছে, যেমন অনেক দেশের সেখানে শ্রমিক দরকার কিন্তু তাদের এখানে এমবাসি নাই, তাদের কনসুলেট সেকশন নাই, ইন্ডিয়াতে যাওয়া লাগে বা অন্য কোনো দেশে গিয়ে ভিসা করতে হয়। সেই জায়গাগুলোতে ওই গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলোর বাংলাদেশে যেন তাদের হয় এমবাসি, নাইলে তাদের কনসুলেট সেকশন, নাইলে বিএফএস এর মাধ্যমে যেন সহজেই ভিসা করা যায়, সেই ব্যাপারে আমাদের সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের এই 32 বিলিয়নটা খুব দ্রুতই অ্যাটলিস্ট $42 বিলিয়ন কিন্তু চলে আসবে। যে আমি একদম শেষ সময় চলে এসেছি, আমি জনাব আলী হায়দার চৌধুরীর কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে, মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে প্রধান বাধাগুলো কি এবং সেই বাধা অতিক্রম করতে বাংলাদেশের সরকারের এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত? মালয়েশিয়া নয়, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীদের যে প্রতিবন্ধকতা আছে সেটা কমন। সেখানে আমাদের গভর্নমেন্ট পলিসি, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের গ্যাস প্রায়োরিটি, কিংবা আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন রকমের এই জটিলতাগুলো আছে। সুতরাং এগুলো সরকার আলোচনা করছে এবং ইনভেস্টরদেরকে আকৃষ্ট করার জন্য গভর্নমেন্ট কিছু প্যাকেজ ঘোষণা করছে, আমাদের ইকোনমিক জোন করছে, আমাদের ট্যারিফ কমানোর চিন্তা করছে, এবং তারা যাতে যে ফরেন কারেন্সি যেটা এখানে ইনভেস্ট করবে সেটা আবার ফরেন কারেন্সিতে রিটার্ন নেওয়ার জন্য তারা সেই পলিসিগুলো করেছে। মানে যত বেশি আকৃষ্ট করা যায়, যত বেশি ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া যায়, তাহলে পরে এই যে চায়না যে ইনভেস্টার, তারপরে আপনি কোরিয়া যে আজকে আমাদের দেশে যে ইনভেস্ট করছে, তারা হচ্ছে ব্যবসায়ী বেনিয়া, তারা চাচ্ছে যে সুযোগগুলোকে কি দেওয়া যায়, সেই সুযোগগুলো দিয়ে তাদেরকে আকৃষ্ট করে আমাদের ইনভেস্টার আনতে হবে, এবং সরকার সেই দিকেই প্রায়োরিটি দিচ্ছে, নজর দিচ্ছে। এবং চায়নাতে সরকার যাওয়ার পিছনে আপনি জানেন যে চায়না হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডোনার, আমাদের উন্নয়নের
মানে সঙ্গে আমাদের বড় বড় প্রজেক্ট, চায়না প্রজেক্ট এখানে আছে। সুতরাং আরো কত প্রজেক্ট এখানে আনা যায়, চায়নাদের ইনভেস্টমেন্ট আজকালকার এই যে দেখেন আমেরিকা যুদ্ধ শুরু করেছে, কখনো ইরাকের সাথে, কখনো ইরানের সাথে, কখনো অন্য দেশের সাথে, কিন্তু চায়না শুধু ব্যবসা করে যাচ্ছে। মানে ইকোনমিক ওয়ারটাই হচ্ছে মানে শক্তিশালী ওয়ার। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চায়না যাচ্ছে, এটা কিন্তু একটা টেকনিক্যাল একটা কূটনীতি। উনি আমেরিকাও যেতে পারতেন, আমেরিকাও কিন্তু ওনাকে ইনভাইট করেছে, কিন্তু উনি এই কুয়ালালামপুরে চায়না যাওয়ার পেছনে অনেকগুলো রিজন রয়ে গেছে। অর্থাৎ আমাদের উন্নয়নের সঙ্গী জাপান এবং চায়না হচ্ছে সবচেয়ে বড়। আমরা আশা করি যে এই যে তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে সুযোগ সুবিধা এখানে দেওয়ার জন্য এই সার্বিক বিষয়গুলো তুলে ধরবেন এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য যতটুকু রাস্তা আছে, যতটুকু পন্থা আছে, যতটুকু প্রতিবন্ধকতা আছে, সেগুলো তুলে ধরে তাদের এই ইনভেস্টমেন্ট এই দেশে নিয়ে আসবেন, এই বিশ্বাস ধন্যবাদ। আমার আছে। আমরা একদম শেষ সময় চলে এসেছি। আমি 30 সেকেন্ডে একদম সংক্ষেপে মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে একটু জানতে চাই যে আপনার মতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন কি হবে? শ্রমবাজার খোলা, সিন্ডিকেট বন্ধ, নাকি কম খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা? আপনি তিনটার একটা বলতে চাচ্ছেন? আপনার মতে কোনটা? ডেফিনেটলি শ্রমবাজারটাকে উন্মুক্ত করে কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি এখানে যেন অংশগ্রহণ করতে পারে এবং প্রতিযোগিতামূলক একটা বাজার তৈরি হয় এবং আমাদের কর্মীরা যেন নিরাপদে কম খরচে সেখানে যেতে পারে। ডেফিনেটলি এটা হওয়া উচিত। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার শুধু বৈদেশিক কর্মসংস্থানের একটি ক্ষেত্র নয়, এটি লাখো বাংলাদেশি পরিবারের জীবিকা ও দেশের রেমিটেন্স প্রবাহের সঙ্গেও সরাসরি জড়িত। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে কার্যকর অগ্রগতি বয়ে আনবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তনিমা রহমান। আবার দেখা হবে পরবর্তী পর্বে।